আমি 5 বছর জেলে ছিলাম। এনসিপির কয়জন নেতা কত বছর জেলে ছিলেন? এনসিপির কোন নেতাকে কোর্টে হাজির দিতে হয় না। আমি হাজার পরশুদিন আমি কোর্টে হাজির দিয়েছি, 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম কোর্টে। হাসনাত সাহেব, নাহিদ সাহেব, ওনাদের সাথে দেখা হলে মনে হয়তো ওনারা আমাদেরকে চিনেন না। ওনাদের কাছে সম্মানে কথা বলার, বিএনপির প্রতিমন্ত্রী মন্ত্রী আমাদের কাছে সম্মানে টেলিফোন ধরার, কারো কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বাংলাদেশ পুনর্গঠনের জন্য পরামর্শ দিতে চাই। আমরা কাতারের একজন মিনিস্টার, খুব শীঘ্রই তিনি ফুল মিনিস্টার হতেন কাতারের, তার অফিস থেকে আমি বাংলাদেশে একজন মিনিস্টারকে ফোন দিলাম। উনি বলছেন আমাদের সময় নেই, আমি একটু বিজি আছি, আমি একটু বাইরে আছি, দেশের বাইরে আছি। আমি বিদেশের একটা শক্তিশালী রাষ্ট্রের মন্ত্রণালয় থেকে ফোনটা দিয়েছি বাংলাদেশের একটা গরিব মিসকিন রাষ্ট্রের মন্ত্রীকে। আমাদের মারাত্মক ধরনের সমন্বয়ের একটু অভাব। এই রাষ্ট্রের পুনর্গঠনের যোগ্যতা আমাদের রয়েছে। আমরা এই দেশে মুসলিম বিশ্ববিদ্যালয় হাজার মিলিয়ন কোটি ডলার আমরা বিনিয়োগ এনে দেখাতে পারবো, আমরা 1-2 বছরের মধ্যে পারবো ইনশাআল্লাহ সেটা। সুতরাং আসুন সমন্বয় করি, বসি, পলিসি নির্মাণ করি, নতুন করে প্ল্যানিং করি আমরা, এবং অব্যাহত যোগাযোগ রাখি। এটা ছাড়া বাংলাদেশ টিকবে না। এখানে আজকে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারা শুধু বক্তৃতার মানুষ না, তারা বাংলাদেশের নতুন পুনর্গঠনের যোগ্যতা রাখেন। কিন্তু আমাদের পারস্পরিক সমন্বয়ের জায়গাটা মারাত্মক দুর্বলতার জায়গা রয়ে গেছে। আমরা যতই বিএনপি সমালোচনা করি, যতই আওয়ামী লীগের নতুন করে প্রত্যাবর্তনের আশঙ্কার কথা বলি, দেশের বিভিন্ন সংকটের কথা বলি, এগুলো তো অবশ্যই আছে সংকটগুলো। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যদি প্ল্যানিং না থাকে, পলিসি না থাকে, সমন্বয় না থাকে, এটা বিগত আমলে আমরা দেখেছিলাম। আমরা বিএনপি, জামাত এবং হেফাজত ইসলাম একসাথে আমরা রিমান্ডে ছিলাম, কারাগারে ছিলাম। কারাগার থেকে আমরা বের হলাম, তারপর আমাদের সাক্ষাৎ হতো। যখন আমরা কোর্ট হাজিরা যেতাম তখন আমাদের সাক্ষাৎ হতো, কিন্তু কখনো মৌলিক কোনো পলিসি মেকিং বৈঠক আমার জানা মতে হেফাজত, জামাত, বিএনপি, এনসিপি তো আসছে আরও পরে, কোনো সমন্বয় আমাদের মধ্যে হয়নি। যা কিছু হয় আমাদের যদি কিছু মনে না করেন, এখানে এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সম্পর্কটা কেন নির্বাচন ভিত্তিক হবে? আমাদের সম্পর্কটা কেন ক্ষমতা কেন্দ্রিক হবে? কেন আমাদের সম্পর্কটা? এবং পাটোয়ারি ভাই গতকালকে কিছু কথা বলছেন হেফাজতকে লক্ষ্য করে, এবং তিনি কিছু আশঙ্কার কথা প্রকাশ করেছেন, যে তিনি আন্তরিকতার সাথে বলেছেন। আমি তার ল্যাঙ্গুয়েজটা ধরার চেষ্টা করেছি, তার বোঝার চেষ্টা করেছি। অনেকে সেটা নেগেটিভভাবে নিচ্ছেন, আমি সেটাকে পজিটিভভাবে নিচ্ছি। তিনি আন্তরিকভাবে বলেছেন, তবে উনি একটু আমার মনে হয় বিএনপির সাথে আমাদের সম্পর্কের বিষয়টা অনেক বেশি বলে ফেলছেন। আপনি একজন ব্যক্তি দেখেন হেফাজত ইসলামের, যে হেফাজত ইসলাম ওলামায়ে কেরাম, আমরা 17 বছর সংগ্রাম করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি 5 বছর জেলে ছিলাম। এনসিপির কয়জন নেতা কত বছর জেলে ছিলেন? আমি 5 বছর জেলে ছিলাম। এনসিপির কোন নেতাকে কোর্টে হাজির দিতে হয় না। আমি পরশুদিন আমি কোর্টে হাজির দিয়েছি, 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম কোর্টে। এটা আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এবং যারা অন্য নেতৃবৃন্দ তাদেরকে বলতে চাই। হেফাজতের নেতা হিসেবে আমি এখন কোর্টে হাজির দিচ্ছি। তা আমাদের সাথে কি মূল্যায়ন সরকার আমাদের করেছে আমি বুঝলাম না সেটা। অথচ একটা ব্লেম দেওয়া হচ্ছে, এবং এটা আমি পাটোয়ারি ভাইয়ের মাধ্যমে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, যে চরিত্র হননের এটা বন্ধ করতে হবে। বিভিন্ন অনলাইনের, আমি শব্দ এটা বলছি না, যে বিশেষ বাহিনী বলা হয় অনলাইন অ্যাক্টিভিস্টদের, যে চরিত্র হনন করা কথায় কথায়। আমাদেরকে বিএনপি আজকে 6 মাস হয়ে গেল। আমি স্পষ্ট বলতে চাই, গর্ব ছাড়া অহংকার ছাড়া বলতে চাই, উই হ্যাভ স্কিল। এই রাষ্ট্রের পুনর্গঠনের যোগ্যতা আমাদের রয়েছে। আমরা এই দেশে মুসলিম বিশ্ববিদ্যালয় হাজার মিলিয়ন কোটি ডলার আমরা বিনিয়োগ এনে দেখাতে পারবো, আমরা 1-2 বছরের মধ্যে পারবো ইনশাআল্লাহ সেটা। আমরা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আমি আরেকটা কথা বলতে চাই একদম অহংকার মুক্ত হয়ে, আমাদের পারিবারিক একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমাদের রয়েছে। তারেক জিয়া সাহেব জানেন যে আমাদের পরিবার কারা কারা জিয়াউর রহমান আমলে এবং এর পাকিস্তান আমলে এমনকি ব্রিটিশ আমল থেকে কারাগার ক্ষমতায় ছিলেন। ওই জায়গা থেকে মোল্লা দেখলে ফকিন্নি, মোল্লা দেখলে মিসকিন, এরা কিছু বুঝানো ক্ষমতার লোভী, সেটা নয়। আমরা বাংলাদেশ, এই কথাগুলো আমি সরকারি দলকে আগে বলছি, এবং যারা বিরোধী আছেন তাদেরকে আমি দ্বিতীয়বার এই কথাগুলো বলছি। আমরা না ক্ষমতার বেনিফিশিয়ারি হতে পারলাম, না ক্ষমতা আমরা গেলাম, না সংসদে আছি আমরা, না সরকারি দলে, না বিরোধী দলে, কিন্তু আমরা ঠিকই কিন্তু বিএনপি দালালের তকমাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার কখনো কখনো জামাত ইসলামের তকমা, এটা আমরা এই তকমাটা আমরা পাচ্ছি। আমাদের অবস্থানটা স্পষ্ট। অরাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের নতুন রিকনস্ট্রাকশন, নতুন যেই পুনর্গঠন, এই পুনর্গঠনের লড়াই আমরা বরাবর আছি। বাংলাদেশ জুলাই যুদ্ধ হয়েছে, জুলাইয়ের একটি বিপ্লব হয়েছে, বৈষম্যের সকল চিহ্ন কিন্তু বহাল আছে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে ডিপ স্টেট, আমলাতন্ত্রের চরিত্র। আমি যখন কোর্টে হাজির দিতে গেলাম, আমাকে পুলিশ একদম ফেসি বেঁধে কায়দা আমাকে বলতেছে, আপনি লকআপে ঢুকেন,
জজ সামনে, আমি জজ সাহেব বললাম আমি লকআপে ঢুকবো, মাত্র এই পরশু দিনের কথা। আমি যদি পুলিশের নামটা ছবি ভাইরাল করি, তার তো অবস্থা 12টা বাজবে। সরকার বাধ্য হবে তাকে চাকরিচ্যুত করতে। আমি যদি শুধু আমার একখাবাদ ইসলাম যদি আমি যদি নিজ মাঠে নামি, আমরা সহ্য করতেছি এগুলো। আবার আরদি থেকে আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে আমরা বিএনপির দালাল হয়ে গেছি, আমরা ভারতের স্পন্সর হয়ে গেছি, ভারতের সাথে নাকি আমাদের সম্পর্ক। এই অভিযোগগুলো আমাদের কাছে আসছে। তালেবানদের সাথে ভারত একটা সম্পর্ক কায়েম হয়েছে, একটা কৌশল স্ট্র্যাটেজিক ব্যাপার। তালেবানরা কমিধারার, আমরা বাংলাদেশের কমিধারার। তো কমিধারার হলেই কি আমরা আমাদের কৌশল তালেবানের কৌশলকে এক হবে? কখন সেটা আমরা আমাদের নিজস্ব পলিসি নির্মাণ করব। আজকে আমি গণ্যমান্য সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, বর্তমান সেনা প্রধান সহ সকলেই আপনাদের শিষ্য। হাসিন ভাই রয়েছেন অত্যন্ত একজন সাহসী মানুষ, পুরো আধিপত্যবাদী শক্তি তাকে ভয় করে। আমরা অনেক আশাবাদী পাটওয়ারি ভাই ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের আরো বড় জায়গায় গিয়ে তিনি এদেশে খাদ্য করতে পারবেন ইনশাল্লাহ, আমরা আশা করি। তো হাতের সুযোগ রয়েছে, এগুলো আপনাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আমাদের বিষয়টা ওলামায়ে কেরামদের বিষয়টাকে একটু ভিন্নভাবে একটু আপনারা দেখার চেষ্টা করবেন। আমি একটা পিকচার আপনাদেরকে এখানে জাস্ট একটু শেয়ার করতে চাইবো, একটু সময় নিচ্ছি আমি দ্রুত আমার কথা শেষ করব। এই যে হাটাজারি মাদ্রাসার ছাত্রদের আন্দোলন করার এই যে একটু পিকচার আমার এতে আছে, আমি গত বছর স্ক্রিনশট গিয়ে নিয়ে রাখছি আমি এখানে। নিশ্চয়ই এটা পাটওয়ারি ভাই জানেন না, হাসনাত জানেন না। এই মাহাদি আমাদের এই যে ওসমান হাদি, খুব তার সাথে আমার সম্পর্ক ছিল। ওসমান হাদির ডক্টর আমাদের মাহমুদুর রহমান সাহেবকে যেদিন আমরা রিসিভ করছিলাম এয়ারপোর্ট থেকে, তার আগ থেকে আমার ওসমান হাদির সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার একটা যোগাযোগ ছিল ওসমান হাদির সাথে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, হাসনাত সাহেব, নাহিদ সাহেব, ওনাদের সাথে দেখা হলে মনে হয়তো ওনারা আমাদেরকে চিনেন না। ওনাদের কাছে সময় নেই কথা বলার। বিএনপির প্রতিমন্ত্রী মন্ত্রী আমাদের কাছে সময় নেই টেলিফোন ধরার। এরা আমি একজন তারেক জিয়ার ডানে বামে থাকেন এরকম ব্যক্তি, উনি ইলেকশনের রাতেও তিনি হাওয়া করতেছিলেন আমার কাছে ফোন করে, এই জামাত পিটে ফেলতেছে, জামাত সন্ত্রাস করতেছে আপনারা। উনি জানি না উনি আমাকে কি সন্দেহ করছেন, উনি আমাকে নালিশগুলো দিচ্ছিলেন, যিনি একদম আমাদের প্রধানমন্ত্রীর ডানে বামে থাকেন এরকম এক ব্যক্তি। এরপরে তাদের কোনো মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে, যেখানে আমাদের কয়েকজন আত্মীয় আছে এই মন্ত্রীদের মধ্যে, আত্মীয়রা পর্যন্ত টেলিফোন রিসিভ করেন আমাদের এখন তারা। এবং এই চরিত্র আমরা দেখি আমাদের এনসিপি নেতাদের মধ্যে, জামাতের নেতাদের মধ্যে। কারো কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বাংলাদেশ পুনর্গঠনের জন্য পরামর্শ দিতে চাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, 3 বার গিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, প্রস্তাব নিয়ে গেছি, লিখিত প্রস্তাব, একদম গঠনমূলক প্রস্তাব নিয়ে গেছি সহযোগিতা করার জন্য, বড়দের প্রস্তাব নিয়ে গেছি। কাতারের একজন অনেক মিনিস্টার, যিনি আমার বাবার ছাত্র সমুদ্র বাবাকে, আমার বাবাকে যিনি উস্তাদ থাকেন, ইনি প্রতিমন্ত্রী ছিলেন, এখন খুব শীঘ্রই তিনি ফুল মিনিস্টার হতেন কাতারের। তার অফিস থেকে আমি গত বছর আমার সাথে আমাদের মেজর জেনারেল মাহবুব সাহেব ছিলেন, উনি ছিলেন আমার সাথে। বাংলাদেশে একজন মিনিস্টারকে ফোন দিলাম, উনি বলতেছেন আমাদের সময় নাই, আমি একটু বিজি আছি, আমি একটু বাইরে আছি, দেশের বাইরে আছি। আমি বিদেশের একটা শক্তিশালী রাষ্ট্রের মন্ত্রণালয় থেকে ফোনটা দিয়েছি বাংলাদেশের একটা গরিব মিসকিন রাষ্ট্রের মন্ত্রীকে। ওরা আসলে এই জিনিসগুলো আমাদের মারাত্মক ধরনের সমন্বয়ের একটু অভাব। তো এটা খুব জরুরি, যারা সরকারে আছেন, যারা বিরোধী দল আছেন, সবাইকে সমানভাবে আমরা বলতে চাই যে ভারতীয় আধিপত্যবাদের যে চ্যালেঞ্জ যেটা এখন বহাল আছে, প্রশাসনে বদস্তুর এখনো পর্যন্ত ওই চরিত্রটা রয়ে গেছে এখনো। এইভাবে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি বাংলাদেশ একদম ধ্বংসের দোরগোড়ায় অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু মন্ত্রীদের কাছে সময় নাই কথা শোনার, প্রতিমন্ত্রীদের কাছে সময় নাই টেলিফোন রিসিভ করার। আর আমাদের বিরোধী দলে যারা আছেন তাদেরও সময় নাই। তারা মনে করেন যারা 11 দল আছেন শুধু তাদের কথা তারা শুনবেন, অন্য যারা তাদের কোনো যোগ্যতা নেই, পড়ালেখা নাই। আমরা পড়ালেখা করে কিন্তু এখানে এসেছি। কিন্তু আপনারা যত জঙ্গি ভঙ্গি রাখেন না কেন, আমাদের সময় কাটা কিন্তু লাইব্রেরি দেখানো পর্যন্ত। সুতরাং আসুন সমন্বয় করি, বসি, পলিসি নির্মাণ করি, নতুন করে প্ল্যানিং করি আমরা, এবং অব্যাহত যোগাযোগ রাখি। এটা ছাড়া বাংলাদেশ টিকবে না। মঞ্চে শুধু বক্তৃতা করলেই শুধু আমরা আমাদের কেল্লাফতা হবে না, মঞ্চে বক্তৃতা করলেই রাষ্ট্রের পুনর্গঠন হয়ে যাবে না। সামান্য বক্তব্যে সব কিছু বলা যাবে না। আমি আগেই বলেছি, অডিয়েন্সকে আমি কিছু বলবো না, আমি কিছু কথা বলবো যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে। আমরা মঞ্চে যারা ঠিক থাকলে পুরো বাংলাদেশ ঠিক। হেফাজত ইসলামের নেতাদেরকে বলেছিলাম কারাগারে, মৌলানা মামুনুল সাহেব নাম ধরে বলতে চাই, মৌলানা মুনির কাসেমি, সাকাউত হোসেন রাজি সাহেব, জোনাদ আল হাবিব, যে আসুন কারাগারে বসে আমরা একটা প্ল্যানিং করি। ওনাদের কারাগারে ভিতরে সময় ছিল না। আজকে আমরা বিভক্ত হয়েছি, কেউ 11 দলে, কেউ বিএনপির সাথে, এবং আজকে মান সম্মান তলানা দিয়ে গিয়েছে আমাদের, পাবলিক সেটা সাক্ষী। আমাদের মধ্যে সমন্বয়ের আধার করে সমন্বয় আমাদের নিজেদের মধ্যে নেই, সমন্বয় আমাদের ভারত বিরোধী শক্তি সেখানে সমন্বয় নেই। আরেকটা আশঙ্কার কথা, কনসার্নের কথা আমি আমাদের কর্নেল হাসিন সাহেব সহ মেজর জেনারেল মাহবুব সাহেব, বিশেষ করে পাটওয়ারির উদ্দেশ্যে বলতে চাই। ঠিক আছে,
আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, লড়াই অব্যাহত রাখবো। এবং সন্তোষ শর্মার নাম আপনাদেরকে আবার বলতে চাই, সে কিন্তু যে পত্রিকার সে সম্পাদক, সেটাও কিন্তু একটা আমাদের বাংলাদেশের কোনো একটা বড় রাজনৈতিক দলেরই পৃষ্ঠপোষকতায় কিন্তু এই পত্রিকা কিন্তু চলমান রয়েছে। তো সে গতকালকে তার পত্রিকার একজন সাংবাদিক একটা জয় বাংলা হাসিনের বক্তব্যের সাথে সাথে এই সন্তোষ কালবেলা এই সন্তোষ শর্মা সরাসরি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করে, আমি নাম ধরে বলতেছি, ভারতীয় এমবেসির এই স্টেশন ম্যানেজার, ওখানে লেখা থাকে এমবেসির আইনে এডুকেশন মিনিস্টার, ওখানে এটা যে এডুকেশন মিনিস্টার তাকে ওদের ভাষায় গোয়েন্দা ভাষা বলে স্টেশন ম্যানেজার। ভারতীয় স্টেশন ম্যানেজার ডক্টর নীতিশ ব্রি সে আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং এই সন্তোষ শর্মা ছিল সেই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠানে রিমান্ডে, সে ছিল তার প্রধান দুবাসী ছিল সে সন্তোষ শর্মা। তো বহাল তবিয়তে বাংলাদেশে আছে, দুর্দান্ত প্রতাপা আছে, আমার আপনার চেয়ে তার শক্তি বাংলাদেশে বেশি। তো ভারতীয় যে আধিপত্য, এই বিষয়গুলো এটা অনেক ভয়ঙ্কর রূপে আমি নিজে আমি ভিকটিম বাই ইন্ডিয়া। এবং ইন্ডিয়া যদি কাউকে যদি ওসমান হাদির পরে যদি হত্যা করার ষড়যন্ত্র করে, সেসব লিস্টের মধ্যে যারা আছে, পাটকরি ভাই সহ, হাসিন ভাই সহ, এই লিস্টে আমরা মঞ্চে যারা আছি আমরা সবাই তাদের টার্গেটে কিন্তু আমরা আছি, কিন্তু কথা পরিষ্কার। আমি জিজ্ঞেস করতে চাই আমার অডিয়েন্সকে, যদি আমাদেরকে হাত দেওয়া হয় আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আপনারা অবশ্যই দিল্লি থেকে অথবা যে কোনো আধিপত্যবাদী শক্তি তাদের কাছ থেকে আপনারা প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরকে দিয়ে গেলাম কিন্তু আমরা আজকে। আমি কথা শেষ করে দিচ্ছি, আমি যে কনসার্নের কথা বলতে চাই, ভারত তো একেবারে কুমিরের মতো আমাদের গ্রাস করে রাখছে এখনো পর্যন্ত, কিন্তু তাই বলে আমরা আমেরিকার সাথে এমনভাবে আমরা ওতপ্রোতভাবে আমরা একদম গা ভাসিয়ে দিব যে একটা আধিপত্যবাদী শক্তি থেকে রক্ষা পেয়ে আরেকটা আধিপত্যবাদী শক্তিতে আমরা চুক্তি করব। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যত সুচ্চার, ডক্টর ইউনূস সাহেবের আমলে অনেকগুলো চুক্তি হয়েছে যেগুলো সন্দেহজনক, এবং আমেরিকার যে প্ল্যানিং এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি সত্যিকার যদি লড়াই করে থাকি, আমি বারবার একটা কথা বলি, ফ্যাসিজম মূল বিষয় না, ফ্যাসিজম আমরা বলি, ফ্যাসিজমকে টিকিয়ে রাখছিল আধিপত্যবাদ, সেটা হিজোমনি, ইন্ডিয়ান হিজোমনি। আপনি যুদ্ধ করবেন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগের লড়াই। আপনি যত এখন যে তারিখ যে কথা বলতেছেন, বাংলাদেশে যখন যে গভর্নমেন্ট আসবে তার পিছনে কোনো না কোনো একটা আধিপত্যবাদী শক্তি থাকবে তার পিছনে। সুতরাং আপনি অভ্যন্তরীণ ফেসিবাদী শক্তির কথা না বলে আপনাদেরকে অবশ্যই বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো আপনাদের সতর্ক থাকতে হবে। ভারত এবং আমেরিকা, চাইনা হোক, সব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের আধিপত্য নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তবে তার মানে এটা না যে আমরা ট্যাকটিক্সবিহীন, স্ট্র্যাটেজিবিহীন আমরা কাজ করবো। অবশ্যই আমাদের একটা ব্যালেন্স করতে হবে। এখানে আমেরিকা, ভারত, চীনের মধ্যে অবশ্যই ভারতের আগ্রাসী নীতি ত্যাগ না করা পর্যন্ত কখনো ভারতের সাথে আমরা একটা মৈত্রীর বন্ধন আমরা যেতে পারি না, ডায়লগ আমরা যেতে পারি না। সেক্ষেত্রে চীন আছে, আমেরিকা আছে, তাদের সাথে আমরা ডায়লগ করবো, কথা বলবো, সম্মানজনক ডায়লগ হবে, সম্মানজনক কথা হবে। কিন্তু গোপন আতাত, গোপন চুক্তি, এখানে কোনো কিছু কিছু বিষয় এমন হচ্ছে যে জঙ্গি, এবং আমরা মডার্ন মুসলমান, আমাদেরকে তোমরা জঙ্গি বলিও না, আমরা তোমাদের সাথে আসি, উই আর নট থ্রেট ফর ইউ, তোমাদের জন্য আমরা থ্রেট না, কিন্তু ওরা কিন্তু থ্রেট। এইভাবে কিন্তু হাসিনার আমলে যেভাবে আমাদেরকে সন্দেহ, সাসপেক্ট করা হতো, বর্তমানে কিন্তু আমেরিকার কাছে আমাদেরকে সাসপেক্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। এইসব তথ্য আমাদের কাছে আছে, এই বিষয়গুলো মাথায়, কনসার্নিং বিষয়গুলো মাথায় রাখতে হবে। এইভাবে ইনশাল্লাহ আশা করি খোলামেলা আমি আলাপ করলাম, খোলামেলা কথা বলেছি। আমি ফরমাল কোনো বক্তব্য আজকে এখানে রাখিনি, খুব সাদামাটা কিছু কথা বলেছি। আমার মূল পয়েন্ট একটাই, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে। আমরা একটা জগদ্দল পাথরকে সরিয়েছি, শত জগদ্দল পাথর আমাদের সামনে রয়ে গেছে। জুলাই সনদ ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আমরা সংবিধানকে আমরা সাংবিধানিক আইনের কথা যারা বলে তাদের বিপরীত আমরা জুলাই সনদের কথা বলি, সংস্কারের কথা বলি, কিন্তু পুরো জুলাই সনদ আমি অক্ষরে 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 দাড়ি কমা সহ আমি মুখস্থ আছে, আমার জুলাই সনদ, আমার মুখস্থ আছে জুলাই সনদ। আপনি দেখবেন জুলাই সনদের কোথাও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা নেই, পশ্চিমা আধিপত্যবাদের কোনো কথা নাই। আপনি জুলাই সনদকে একটা চেতনার বন্ধন হিসেবে দাঁড় করিয়েছেন, এটা ইন্ডিয়ান বিরুদ্ধে একটা চেতনা আছে, এবং গণতন্ত্রের কথা এখানে আছে, এবং বিশেষ করে রাজনৈতিক যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে এখানে বয়ান আছে, কিন্তু সেখানে তো পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু স্পষ্ট কোনো বয়ান সেখানে নেই। এবং নারী ক্ষমতার নামে নারীর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে সেখানে শুধু বিদেশিদেরকে খুশি করার জন্য এখানে অনেকগুলো এজেন্ডা আছে। সুতরাং এটাও কিন্তু সংস্কারযোগ্য, এটাও সংস্কারযোগ্য। আমার ভাইরা, আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা বাংলাদেশ, এই দুটো পরিচয়কে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।